ইসরায়েল ঘোষণা করেছে তারা নিজেরা, আমরা কিন্তু এই ঘটনার সাথে জড়িত না। এটার দুই রকম ব্যাখ্যা আছে। একটা হচ্ছে ঠাকুর ঘরে কেরা আমি কলা খাই না, আরেকটা হচ্ছে তারা নিজেদেরকে নিজের অবস্থানটা পরিষ্কার করতে চান। এখানে কিন্তু মোটামুটি এই দুর্ঘটনা ঘটার পর আপনি পৃথিবীর যে কোনো প্রান্তের থেকে সার্ভে করলে প্রথম প্রশ্ন, এটা কারা করেছে? এটা কি দুর্ঘটনা, না ইসরায়েল, না মার্কিন যুক্তরাষ্ট্র জড়িত? এই প্রশ্ন কিন্তু ওপেন সিক্রেট। আমি তিনটা জায়গায় যদি বলি, একটা হচ্ছে যে ক্রিয়া প্রতিক্রিয়া দেশের ভেতরে কি হবে, আরেকটা হচ্ছে আঞ্চলিক কি হবে মধ্যপ্রাচ্যে, আরেকটা হচ্ছে আন্তর্জাতিকভাবে বিশ্বব্যাপী কি হবে। প্রথমে যেটা আমার পূর্ববর্তী বক্তা যারা ডক্টর জায়েদ এবং ওরা চমৎকার করেই বললেন যে ইরানের স্ট্রাকচারটা এত ওদের মানে একেবারে সেট করা, যেটার মধ্যে একজন ব্যক্তির বদলের ফলে ওই সেটটা খুব সহজে বদল হয় না, এটা মোটামুটি স্বীকৃত। আমি এখানে একটু অ্যাড করতে চাই, খামেনি আসার আগে ওদের যারা শীর্ষ নেতা, ধর্মীয় নেতা, তাদের একটা পলিসি আছে অলিখিত, এবং যেটা তারা মানেন যে তার মৃত্যুর পরে তার নিকট আত্মীয় কেউ সেই জায়গায় অধিষ্ঠিত হতে পারবেন না, এবং তার নিকট আত্মীয়রা কোনো গুরুত্বপূর্ণ পদে থাকতে পারবেন না। এই পলিসি কিন্তু এখনও নিয়ন্ত্রণ করা হচ্ছে। তার মানে হচ্ছে অনেকে এরকম একটা ব্যাখ্যা আমরা বাইরে থেকে দেই যে ইন্টারনাল কোনো কিছু আছে কি না এই দুর্ঘটনার পেছনে, যে কথিত আছে, বলা হচ্ছে যে খামেনির পুত্র এই ব্যাপারে ইন্টারেস্টেড, সেই ক্ষেত্রে তিনি সেকেন্ড ম্যান হওয়ার কথা, ইন্টারনাল কিছু কিনা। এইটা মোটামুটি নিশ্চিত ইন্টারনাল কোনো কিছু হওয়ার কোনো সম্ভাবনা নাই, যদি দুর্ঘটনা না হয় এটার পেছনে অন্য কোনো ষড়যন্ত্র বা হত্যাকাণ্ড হিসাবে আমরা চিহ্নিত করতে চাই। তার মানে হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী ইরানের যে পলিসি সেটা কন্টিনিউ করবে, এই ব্যাপারে মোটামুটি আমি যতটুকু জানি এটা নিশ্চিত। এখন মধ্যপ্রাচ্যের রাজনীতি যদি বিবেচনা করেন, এখানে এক ধরনের একটা পরিবর্তন আসবে। তার কারণ হচ্ছে কি, যদিও যেটা বললেন যে হ্যাঁ খামেনি এবং তাদের স্ট্রাকচারটাই নিয়ন্ত্রণ করে পলিসি কি হবে, কিন্তু ইমপ্লিমেন্ট কে করে তার অ্যাটিটিউডের উপরে ডিপেন্ড করে এইটা কতটা অ্যাগ্রেসিভ হবে, কতটা স্লো ডাউন করবে। সেই ক্ষেত্রে কিন্তু এব্রাহিম রাইসি ওয়াজ ওয়ান অফ দ্য মানে মোস্ট অ্যাগ্রেসিভ পারসন, যে নাকি যা বলে সেটা করার চেষ্টা করেছেন। তিনি তার দেশের অভ্যন্তরে কিছু সংস্কারমূলক আইন কানুনও করেছেন। তিনি কিন্তু প্রধান বিচারপতি ছিলেন, এটা আমাদের মনে রাখতে হবে। আইন কানুনের ক্ষেত্রে তাদের দেশের উপযোগী কিছু সংস্কার করেছেন, আবার কিছু কাজ কিন্তু ভীষণ সাহসের সাথে করেছেন, যেটা নাকি মধ্যপ্রাচ্যের অনেক দেশের জন্য প্রকাশ্যে বিরোধিতা করলেও মনে মনে এক ধরনের সাহস জুগিয়েছে নিজের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে। এবার আন্তর্জাতিক পরিমণ্ডলে আসেন। আজকে এই আপনার শোতে আসার একটু আগে ইসরায়েল ঘোষণা করেছে তারা নিজেরা, আমরা কিন্তু এই ঘটনার সাথে জড়িত না। এটার দুই রকম ব্যাখ্যা আছে। একটা হচ্ছে ঠাকুর ঘরে কেরা আমি কলা খাই না, আরেকটা হচ্ছে তারা নিজেদেরকে নিজের অবস্থানটা পরিষ্কার করতে চান। এখানে কিন্তু মোটামুটি এই দুর্ঘটনা ঘটার পর আপনি পৃথিবীর যে কোনো প্রান্তের থেকে সার্ভে করলে প্রথম প্রশ্ন, এটা কারা করেছে? এটা কি দুর্ঘটনা, না ইসরায়েল, না মার্কিন যুক্তরাষ্ট্র জড়িত? এই প্রশ্ন কিন্তু ওপেন সিক্রেট। এখন এইটার উত্তর আসতে আমাদের অনেক সময় লাগবে। যেমন জেনারেল জিয়াউল হকের হত্যাকাণ্ডের বা দুর্ঘটনার এখনও আমরা পরিষ্কার জবাব কিন্তু পাইনি, এটারও একটু সময় লাগবে। সে জায়গায় দেখেন আজকে যেই কথা আমার ভাই বললেন যে গাজার এই যে প্রায় 40,000 নিরস্ত্র মানুষ মারা গেল, সেই ক্ষেত্রে পৃথিবীর সকল দেশ করলো। এর বাইরে আপনি দেখেন জেনেভা কনভেনশন, আপনি দেখেন আমাদের ভিয়েনা কনভেনশন, সকল কিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইসরায়েল যার পণ্যায় দখলদারিত্ব করাচ্ছে, যেটা জাতিসংঘের কোনো আইন কানুনে মানে না, অন্য কোনো কনভেনশনের আইন অনুযায়ী মানে না। কিন্তু কোনো দেশ কিন্তু প্রকাশ্যে প্রতিবাদ করে নাই। আমরা আমাদের প্রধানমন্ত্রী করেছেন, অনেকে আমরা বলছি, কিন্তু ওই অর্থে প্রতিবাদ কিন্তু যদি বলেন প্রতিবাদ করেছে কিন্তু ইরান, এক অর্থে যদি বলেন। সেই জায়গাটা কিন্তু এখন আবার ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের প্রকাশ্যে প্রতিবাদ করবার মতো কেউ এই মুহূর্তে অন্তত কিছুদিনের জন্য নীরব থাকবেন, এইটা একটা বাস্তবতা। আজকে দেখেন যে কোনো কারণে এব্রাহিম রাইসি মারা গেছেন, একটা দুর্ঘটনায় আমরা ধরে নেই, পৃথিবীর অধিকাংশ সভ্য দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানরা অন্তত শোক প্রকাশ জানিয়েছেন, নিন্দা করেছেন। একটা দুর্ঘটনা, একটা সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান মারা গেলে আপনি নিন্দা করবেন না? মার্কিন যুক্তরাষ্ট্র, পশ্চিমা দেশ, ইসরায়েল কিন্তু সেই ভদ্রতা, সেই সভ্যতাটাকেও দেখায়নি। তার মানে হচ্ছে এখানে কিন্তু আন্তর্জাতিক রাজনীতির একটা পরিমাপ আমরা লক্ষ্য করব আগামী কিছুদিনের মধ্যে।
তার মানে হচ্ছে এখন ডিপেন্ড করবে যে পরবর্তী যিনি এখন 50 দিনের মধ্যে আমরা ব্যাপক কিছু হয়তো পরিবর্তন দেখব না, কারণ ইন্টেরিয়াম যিনি রাষ্ট্রপতি থাকবেন তিনি হয়তো ওই অর্থে ইমপ্লিমেন্টেশনে সাহসী পদক্ষেপ নিয়ে যাবেন, এটা আশা করা যায় না। তবে 50 দিন পরে যিনি রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়ে আসবেন প্রেসিডেন্ট হিসেবে, তার পদক্ষেপের উপরে নির্ভর করবে যে সত্যিকার অর্থে মধ্যপ্রাচ্যে ইসরায়েল বিরোধী অবস্থানটা ইরানের কি পর্যায়ে আছে। কারণ তার আগে তো ইরান ঘোষণা দিয়ে তাদের উপরে ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে, এমন না গোপনে কিছু করেছে করে, এবং তার বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্র, পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েল কি ভূমিকা নেয় এইটা আমাদের দেখবার জন্য আমার কাছে মনে হয় অন্তত আমাদের 50 দিনের পরের দিনগুলোকে দিন গুনতে হবে। তবে এইটা আমি এক অর্থে বলতে পারি আমাদের আন্তর্জাতিক রাজনীতির ভারসাম্যে একটা ছন্দপতন ঘটিয়েছে এই ইব্রাহিম রাইসির মৃত্যু। এই মৃত্যুর মধ্য দিয়ে যারা কিছুটা, আপনি দেখেন সোভিয়েত ইউনিয়নের পতনের পরে একটা এক কেন্দ্রিক বিশ্বে পরিণত হয়েছে, সেই বিশ্বের কেউ যেন প্রতিবাদ করতে পারছে না। আমরা যখন কথা বলছি তার 48 ঘন্টা আগে পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন চীন সফর করেছেন, তারা নিজেরা গিয়ে কথাবার্তা বলছেন। তারপরও বিশ্ব নাগরিকরা কিন্তু মনে করতে পারছে না মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মতো এক কেন্দ্রিক রাজনীতি নিয়ে যারা এগিয়ে যাচ্ছে তাদের প্রকাশ্য প্রতিবাদ করে কেউ দাঁড়াবে। সেই জায়গাটা আমি মনে করি কিছুটা অন্তত টেনে ধরবে এই মৃত্যু। কিন্তু আমি আশা করি যে 50 দিন পরে যিনি নেতৃত্বে আসবেন তার মধ্য দিয়ে সত্যিকার অর্থে ইরানের রাজনীতির গতিপথ আন্তর্জাতিক পরিমণ্ডলে কোথায় থাকবে সেটা বোঝা যাবে।